এতিমখানার মাঠে সব ছাত্রগুলো খেলা করতেছে, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ আবার গোল্লাছুট। কিন্তু রেদওয়ান এতিমখানার বারান্দায় বসে দুই হাত দুই পায়ের উপর রেখে তার নিচে মাথা করে কান্না করতেছে। একটু আগে মাদ্রাসা সুপার রেদওয়ানকে তার মোটা ব্যাট দিয়ে মেরেছে। আসলে রেদওয়ানের কোনো দোষ নেই। আজ কয়দিন থেকে মাদ্রাসা সুপার রেদওয়ানকে বলতেছে এখান থেকে চলে যেতে। আর রেদওয়ান ঢাকা শহরে বড় একটা নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে। এই এতিমখানাটা চালায় বাইরের দেশের কোনো এক নামকরা বড় লোক। এখানে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি সব পড়ানো হয়। এই এতিমখানায় তারা থাকে যাদের বাবা মা দুনিয়ায় নাই এবং কোনো আত্মীয় স্বজন থাকে না। এই এতিমখানা নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা মাগুরা ইউনিয়নে আছে। আর রেদওয়ানের বাবা মা মারা যাওয়ার পর রেদওয়ান ছোট থেকেই এই মাদ্রাসায় আছে। রেদওয়ান এখান থেকে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করে। আর এই এতিমখানায় নিয়ম হচ্ছে ইন্টার পাস করার পর এখানে কেউ থাকতে পারে না। তাই রেদওয়ান যখন ভালো রেজাল্ট করেছে এবং শহরের নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে, তখন থেকেই এতিমখানার সুপার তাকে যেতে বলতেছে এবং ঢাকা শহরে থাকার জন্য রেদওয়ানের সব ব্যবস্থা করে রেখেছে। আর রেদওয়ান সুপারকে আব্বা বলে ডাকে। কিছুক্ষণ আগের ঘটনা। সুপার বলল, বাবা রেদওয়ান, তুই কি সিদ্ধান্ত নিলি? রেদওয়ান বলল, আব্বা আমি শহরে যাব না, তোমাকে ছেড়ে যাব না, আমি এখানেই থাকবো তোমাদের সবার সাথে। সুপার বলল, দেখ বাবা, এখানের একটা নিয়ম আছে যা আমি ভাঙতে পারি না। আর আমি চাই তুই জীবনে অনেক বড় মানুষ হ। আমার কথা শোন। শুধু তুই না, যে ইন্টার পাস করেছে সবাই চলে গেছে, শুধু তুই আছিস। আর কয়দিন থেকে আমার কোনো কথা শুনতেছিস না তুই। অন্য শিক্ষকগুলো আমাকে দোষ দিতেছে, তোকে আমার সন্তানের মতো দেখি বলে তোকে এখান থেকে যেতে দিতেছি না। শোন বাবা, তুই শহরে গেলে এমন বোকা থাকবি না। সেখানে অনেক ভালো ভালো বন্ধু পাবি। শহরে থাকলে পড়াশোনা শেষ করে চাকরি পাবি, পরে বিয়ে করবি, সংসার করবি, তোর ছেলে মেয়ে হবে, তাদের মানুষের মতো মানুষ করবি। রেদওয়ান বলল, আব্বা আমি অমন জায়গায় থাকতে পারবো না, আমাকে জোর করো না, আমি কোথাও যাব না, আমি তোমাদের সাথেই থাকবো। আর কে কি তোমাকে বলে বলুক, আমি কিছু শুনতে চাই না, যাব না আমি তোমাদের ছেড়ে। সুপার রেদওয়ানের এমন কথা শুনে মোটা ব্যাট দিয়ে রেদওয়ানকে ইচ্ছা মতো মারতে থাকে। কিন্তু রেদওয়ান তার কোনো উত্তর দেয় না, আর কান্নাও করে না। শেষে যখন রেদওয়ানকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়, তখন রেদওয়ান বারান্দায় বসে কান্না করে। এখানে রেদওয়ানের একজন বন্ধু ছিল, তাকে একজন বড়লোক নিয়ে যায় আর তাকে নিজের ছেলে হিসাবে তাদের কাছে রাখে। তারা অবশ্য রেদওয়ানকে নিতে চেয়েছিল, কিন্তু রেদওয়ানের মন এতই বড় যে নিজে কষ্টে থাকবে, কিন্তু তার আপন মানুষগুলোকে কষ্ট পেতে দিবে না। এই এতিমখানার সবাই রেদওয়ানকে অনেক পছন্দ করে আর ভালোবাসে, কারণ কখনো রেদওয়ান কারো সাথে কোনো অন্যায় করে না। নিজের দোষ না থাকলেও অন্যের দোষও নিজের মাথায় পেতে নেয়। কারো গায়ে হাত তুলে না, কারো মুখের উপর কথা বলে না, আর পারলে মানুষকে উপকার করে। রেদওয়ান এতটাই সহজ সরল যে কেউ কোনো কিছু বললে সেটাই মেনে নেয়। আর রেদওয়ানের নিজের কোনো ইচ্ছা বা আশা নেই। সবাই যখন খেলায় ব্যস্ত, রেদওয়ান তখন কান্না করাতে ব্যস্ত। রেদওয়ান সব খেলাই জানে আর অনেক পুরস্কারও সে পেয়েছে, কিন্তু আজ আর সে খেলতে যেতে পারলো না। এমন সময় হঠাৎ সব শিক্ষক সুপারকে যা নয় তা বলতেছে। এর কারণ অবশ্য রেদওয়ান। রেদওয়ান এবার চোখের পানি মুছে একটু সামনে এগিয়ে গেল। সুপার সবাইকে বোঝাতে চাচ্ছে, কিন্তু কেউই বুঝতেছে না। তাই রেদওয়ান নিজেই অফিসে ঢুকে বলল, আব্বা আমি ঢাকা যাব, এখানে থাকবো না। আর স্যার, আমার আব্বাকে কেউ কিছু বলবেন না। সবাই রেদওয়ানের কথা শুনে মুখ বন্ধ করে নিল। সুপার বলল, কবে যাবি? রেদওয়ান বলল, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, কাল রাতের বাসে করে চলে যাব। সুপার বলল, শোন বাবা, তোর কোনো কষ্ট হবে না। আমার একজন ভালো বন্ধু ঢাকা শহরে আছে, তার মেয়েকে পড়াবি আর তার বাসায় থাকা খাওয়া করবি। আমি তোকে কালকে ঠিকানা লিখে দিব। তারপর সেখান থেকে রেদওয়ান বের হয়ে অজু করতে গেল। অজু করে মাগরিবের নামাজ পড়ে নিজের রুমে গেল। এই তো কয়দিন আগেও এখানে রেদওয়ানের সাথে আরো 6 জন ছিল। তারা সবাই চলে গেছে তাদের নতুন ঠিকানায়, শুধু রেদওয়ান পড়ে আছে এখানে। পুরো রাত রেদওয়ান কান্না করেছে। আজ এত বছর ধরে এক জায়গায় আছে, তার মায়া কেটে উঠাতে পারতেছে না। এত মানুষ, এত ভালোবাসা ছেড়ে কেমন করে যাবে রেদওয়ান? আর শহরের মানুষ যদি রেদওয়ানের আপন না হয়? কোন রকমে ফজর পর্যন্ত জেগেছিল, মানে কান্না করেছে একদম মেয়েদের মতো। সত্যিকার অর্থে রেদওয়ানের পাশে থাকবে এমন কেউ নেই। রেদওয়ানকে শুধু ওর বন্ধু ভালোবাসতো। আর এতিমখানার সুপার এখন তো আর রেদওয়ানকে কেউ ভালোবাসবে না। একা একটা মানুষ। বাবা মা মারা যাওয়ার পর থেকেই খুব একা। রেদওয়ান তার জীবনে কাউকে আর পায়নি। ফজরের নামাজ পড়ে এসে রেদওয়ান ঘুমাতে চলে গেল। সারা রাত রেদওয়ান ঘুমায়নি, আর রাতে কোনো খাবারও খায়নি, তাই সে ঘুমাতে গেল। আজকে যদি রেদওয়ান এই রুম ছেড়ে দেয়, তাহলে নতুন 7 জন ছেলে এখানে ঢুকবে। জোহরের আগে রেদওয়ানের ঘুম ভাঙে। রেদওয়ান ফ্রেশ হয়ে নামাজ পড়ার পর একটু খাবার খেলো। তারপর সে রুমে গিয়ে তার কাপড় গোছানো শুরু করে দিল। রেদওয়ান আজ যে শার্টটা পরেছে, এই শার্টের ভেতর দিয়ে আরো 5 জন ঢুকতে পারবে। এখানে এতিমদেরকে বাহিরের দেশের মানুষের ব্যবহার করা পুরাতন পোশাক দেওয়া হয়, তাই তো কারো গায়ে ঠিক মতো পোশাক লাগে না। আর যে পায়জামা পরেছে সেটা অবশ্য ঠিক আছে।
এরকম আরো 8টা শার্ট এবং প্যান্ট রেদওয়ানের আছে। সবকিছু গুছিয়ে নিয়ে রেদওয়ান এক এক করে সব এতিম ছেলেগুলোর সাথে দেখা করলো। তারপর সব শিক্ষকের কাছে গেল দোয়া চাইতে। সবার শেষে রেদওয়ান সুপারের রুমে গেল। সেখানে গিয়ে দেখে সুপার জানালার কাছে দাঁড়িয়ে কান্না করতেছে। আমি বললাম, আব্বা চলে যাচ্ছি, দোয়া করো আমার জন্য, আর মনে হয় দেখা হবে না। সাথে সাথে এতিমখানার সুপার রেদওয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কান্না করবেই বা না কেন, এত বছর ধরে যাকে নিজের ছেলের মতো করে দেখে এসেছে, আজ সেই ছেলে তাকে ছেড়ে অনেক দূরে যাচ্ছে। সুপারের কলিজাটা মনে হয় এখান থেকে চলে যাচ্ছে। এটা ভাবতেই তার চোখ দিয়ে বৃষ্টি ঝরে। সুপার বলল, বাবারে, কালকের মারগুলো তোর খুব লেগেছিল তাই না? আমি বললাম, না বাবা, একটুও লাগে নাই। বাবা তার ছেলেকে মারবে না তো কে মারবে? সুপার বলল, বাবা তোকে ইচ্ছা করে মারি নাই রে, তোকে যে ছেড়ে দিতে ইচ্ছে করতেছে না, আমার যে প্রাণটাই উড়ে যাবে রে বাবা। এই হাত দিয়ে তোকে কখনো মারি নাই, আর কালকে তোকে খুব মেরেছি। আমি বললাম, বাবা কান্না করো না, আমার সাথে কি তোমার দেখা হবে না আর? সুপার বলল, ছুটি পেলে তোর সাথে দেখা করতে যাব বাবা। আর শোন, ওখানে গিয়ে কোনো অন্যায় খারাপ কাজ কিছুই করবি না, আর যে তোর উপকার করবে তার জন্য প্রয়োজন হলে জীবন দিবি। এখানে যেমন সবকিছু মুখ বুজে সহ্য করেছিস, ওখানেও ঠিক এমন করে থাকবি, কারণ বোবা কালা অন্ধের কোনো শত্রু হয় না। নিয়মিত খাবার খাবি, ঠিক মতো পড়াশোনা করবি, বেশি রাত জাগবি না, খারাপ মানুষের সাথে মিশবি না, কোনো ঝামেলা দেখলে সেখান থেকে সরে যাবি, কোনো বিষয় নিয়ে মুখ খুলবি না, অন্যায় না করেও যদি দোষী হোস সবকিছু মাথা পেতে নিবি। আর তোর যখন পড়াশোনা শেষ হবে তখন তুই সবকিছু বুঝতে পারবি। আমি বললাম, তোমার সব কথা মেনে চলবো বাবা, তোমার সব কথা মেনে চলার চেষ্টা করব, এমন কোনো কাজ করব না যাতে তোমার সম্মান নষ্ট হয়। আর বাবা, সাজিদ যদি কখনো আমার খোঁজ করতে আসে তাহলে আমার ঠিকানা তাকে দিয়ে দিও। সাজিদ আমার মাদ্রাসার বন্ধু। সুপার বলল, এই যে ঠিকানা, ঢাকায় নেমে যাকে জিজ্ঞেস করবি সেই তোকে ঠিকানার জায়গায় পৌঁছে দিবে। আর এখানে কলেজের ঠিকানা আছে, আমার বন্ধু রাজুকে বললে তোকে চিনিয়ে দিবে। আর এই যে এখানে 5,000 টাকা আছে, তোর কাজে লাগবে। সবকিছু রেদওয়ানকে বুঝিয়ে দিল সুপার। রেদওয়ান রুমে গিয়ে তার সবকিছু নিয়ে বের হলো। রেদওয়ান যখন ব্যাগ কাঁধে নিয়ে বের হলো তখন মাদ্রাসার সব ছাত্র, পিয়ন, শিক্ষক সবার চোখেই পানি। সবাই শুধু মনে মনে বলতেছে, রেদওয়ান ছেড়ে যাস না আমাদের, তুই থেকে যা। সুপারের চোখ যেন আজকে বাধা মানতেছে না। সুপারের বাবা মারা যাওয়ার সময়ও সুপার এত কাঁদে নাই। রেদওয়ান যখন গেট দিয়ে বের হবে সেখানকার দারোয়ান রেদওয়ানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। দারোয়ানের জ্বর হলে এই রেদওয়ান তার দেখাশোনা করত। দারোয়ান লুকিয়ে সিগারেট খেলে রেদওয়ান তাকে নানা রকম কথা বলে বুঝাতো। দারোয়ানের খুব কাছের মানুষ ছিল রেদওয়ান। দারোয়ান কান্না করতে করতে রেদওয়ানের পায়ে পড়ে গেল, আর রেদওয়ান সাথে সাথে দারোয়ানকে বুকে জড়িয়ে নিল। রেদওয়ান বলল, সালাম ভাই, আমি তোমার ছোট, আমাকে তোমার হাত দিয়ে দোয়া করো, পা ধরে না, আর তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো এবং তোমার বাবা মায়ের সেবা করিও। সালাম বলল, ভাই রে, তুই ছাড়া আমার এখানে যে কেউ নাই, তুই গেলে কে আমাকে বোঝাবে রে ভাই? রেদওয়ান বলল, সালাম ভাই এমন করে বলো না, তাহলে যেতে পারবো না। সালাম আর কোনো কথা বলল না। সালাম আর রেদওয়ানের কান্না দেখে সবাই আরো জোরে জোরে কান্না করতে লাগলো। কারো চোখ যেন আজকে বাধা মানতেছে না। রেদওয়ান গেটের বাহিরে একটা অটো নিয়ে পাগলাপীর গেল। সেখান থেকে বাসে উঠে রংপুর মেডিকেল মোড়ে নামলো। সেখানে অটো নিয়ে রংপুর কামারপাড়া গেল। সেখানে গিয়ে ঢাকার বাসের একটা টিকিট কেটে নিল। রেদওয়ান যখন ঢাকার বাসে উঠলো তখন বারবার বাহিরে দেখতে থাকে, এই বুঝি রেদওয়ানের আব্বা এসে রেদওয়ানকে আবার তার কাছে নিয়ে যাবে। কিন্তু রেদওয়ানকে নিতে কেউ আসলো না। রেদওয়ান যখন সিটে বসলো তখন সবাই রেদওয়ানের দিকে কেমন করে তাকিয়ে থাকলো। কেউ কেউ বলতেছে, পাগল, এরকম মানুষকে কেন বাসে উঠতে দিল? তার কারণ হলো রেদওয়ানের শরীরের পোশাক আর পায়ে ছেঁড়া স্যান্ডেল দেখে। রেদওয়ান কাউকে কোনো কিছু বলল না, কারণ এসব মানুষকে বোঝাতে সে সক্ষম নয়। মানুষের কাজ এসব করা, এসব বলা, কিন্তু কখনো তারা মানুষকে সাহায্য করবে না। রেদওয়ানের সাথে যার সিট ছিল সে রেদওয়ানের কাছ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসলো। বাস চলতে থাকলো। অজানার পথে পাড়ি জমালো রেদওয়ান। যদি কপালে তার সুখ নামক বস্তুটা ধরা দেয়। গাড়ি মাঝরাতে গিয়ে সিরাজগঞ্জে থামলো। বাসের যাত্রীগুলো সেখান থেকে নেমে হালকা খেয়ে নিল, কিন্তু রেদওয়ান কিছুই খেলো না, আর তাকে কেউ খেতেও বলল না। যাত্রা বিরতির পর বাস আবার চলতে থাকলো। রেদওয়ান আবার ঘুমিয়ে গেল। ভোরবেলা বাস ঢাকা পৌঁছায়। বাসের হেল্পার রেদওয়ানকে ডেকে তুলে বাস থেকে নামতে বলল, আর বলল তারা ঢাকা এসে গেছে। বাস থেকে নামার পর রেদওয়ানের খুব ক্ষুধা লাগলো, কিন্তু আশেপাশে কোনো দোকান পেল না। যদি এটা গ্রাম হতো তাহলে সে খাবারের দোকান পেত, কিন্তু পেল না। রেদওয়ান হাঁটা শুরু করে দিল। এখন যেহেতু ভোর তাই মানুষ খুব কম, তাই রেদওয়ান ভাবলো সে যত এগোবে তার পথ আরো কমবে। এক সময় সকাল হয়ে যায়, কিন্তু মজার বিষয় হচ্ছে ঢাকা শহরে এত বড় বড় বিল্ডিং আছে তা রেদওয়ান জানতো না। রেদওয়ান একজনকে ঠিকানাটা দেখিয়ে জিজ্ঞেস করলো ঠিকানার জায়গাটা কোথায়। লোকটা তাকে একটা রিক্সাওয়ালা ডেকে সেই ঠিকানার কথা বলল, আর রেদওয়ানকে নামিয়ে দিতে বলল। রিক্সায় উঠে বসলো রেদওয়ান, আর রিক্সা তার আপন গতিতে চলতে থাকলো। এক সময় রেদওয়ানের ঠিকানার জায়গায় রিক্সা এসে দাঁড়ালো। রিক্সা
রিকশাওয়ালা রেদওয়ানকে বলল এইটা সেই ঠিকানা। রেদওয়ান পকেট থেকে টাকা বের করে রিকশাওয়ালাকে দিল। রেদওয়ান যখন সেই বাসার ভেতরে ঢুকতে যাবে তখন দারোয়ান তাকে ঢুকতে দিতে চায় না, কারণ রেদওয়ানের শরীরের পোশাক। অনেক চেষ্টা করার পরও রেদওয়ানকে ঢুকতে দিল না, তাই রেদওয়ান সেখানে একদিকে দাঁড়িয়ে থাকলো। সকাল গড়িয়ে বিকাল হলো, কিন্তু তাকে নিতে কেউ আসলো না। অনেক মানুষ ঢুকতেছে বের হইতেছে, এর মাঝে কার নাম রাজু রেদওয়ান তা চিনে না। রাত হয়ে গেল তবুও রেদওয়ানকে কেউ নিতে এলো না। রাতে অনেক বৃষ্টি হচ্ছে, দারোয়ান তবুও রেদওয়ানকে মাথা লুকানোর জায়গাটা দিল না। তখন রাত প্রায় 11টা। 9তলা থেকে রাজু দেখলো একটা ছেলে ব্যাগ কাঁধে সেখানে দাঁড়িয়ে আছে, যাকে আজ বেশ কয়েকবার দেখেছে রাজু। তখন রাজুর মনে পড়ে গেল আজ তো তার বন্ধুর মাদ্রাসার ছাত্র আসার কথা। তখন রাজু আর দেরি না করে ঘর থেকে ছাতা বের করে নিচে আসে। রাজু বলল, এই ছেলে তুমি রহিমের ছাত্র না? রেদওয়ান বলল, জি সাহেব। রাজু বলল, আরে তুমি এখানে দাঁড়িয়ে কেন, ভেতরে কেন যেতে পারলে না? রেদওয়ান তখন দারোয়ানের দিকে তাকালো। দারোয়ান লজ্জা আর ভয়ে মাথা নিচু করে ফেললো। দারোয়ান বুঝে গেল যে রেদওয়ানের সাথে অন্যায় করে ফেলেছে। রেদওয়ান বলল, না মানে সাহেব, আমি তো জানি না আপনার ঘর কোনটা, তাই যাইনি। রাজু বলল, রহিম যা বলেছিল ঠিক তেমনই তুমি। আমি বুঝে গেছি কেন তুমি ভেতরে ঢুকো নাই। এবার চলো ভেতরে। ভেতরে ঢোকার আগে দারোয়ানকে রাজু বলে দিল এরকম ভুল যেন দ্বিতীয়বার সে না করে। আর রেদওয়ান রাজুর সাথে ভেতরে ঢুকলো। যখনই বিল্ডিংটার দিকে তাকালো তখনই রেদওয়ান অবাক হয়ে গেল, এত বড় বিল্ডিং হতে পারে। যাক, রেদওয়ান শুধু এতদিন এসব বিল্ডিং এর কথা বয়ে পড়েছে, আর আজকে তা বাস্তবে দেখলো। বিল্ডিংটা প্রায় 25 তলা হবে। রেদওয়ান মাথা উঁচু করে দেখতেছে। রাজু পেছনে ঘুরে দেখে রেদওয়ান বিল্ডিংটা চোখ বড় বড় করে দেখতেছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে। এমনিতেই আগে থেকে কাক ভেজা হয়ে আছে রেদওয়ান। তাই রাজু বলল, তুমি যেহেতু এখন থেকে এখানে থাকবে সেহেতু তুমি সবকিছু পরেও দেখতে পারবে। আর দেখো কেমন ভিজে গেছো, এভাবে বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর হতে পারে, ভেতরে আসো। রেদওয়ান বলল, আচ্ছা সাহেব। বাধ্য ছেলের মতো রেদওয়ান রাজুর পেছনে গেল। রাজু গিয়ে লিফটে উঠলো, আর রাজু রেদওয়ানকেও উঠতে বলল। রেদওয়ানও উঠলো। রেদওয়ান ওঠার কিছুক্ষণ পর লিফটের দরজা অটোমেটিক বন্ধ হলো, আর রাজু বাটনে 9 চাপ দিল। লিফট যখন উপরে উঠতেছে রেদওয়ান তখন মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকলো। রেদওয়ান জীবনেও এমন করে কোনোদিন লিফটে ওঠে নাই। প্রায় মিনিট খানেক পরে তারা লিফট থেকে নামলো। সিঁড়ি আছে তবে সময় লাগবে বলে লিফটে করে এসেছে। তারপর বাসার ভেতরে ঢুকলো তারা। রাজু বলল, এই হচ্ছে তোমার রুম, এখানে বাথরুমে সবকিছুই আছে। তুমি আগে গিয়ে ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে আসো। আমি বুয়াকে তোমার খাবার দিয়ে যেতে বলছি, তারপর সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। রেদওয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর রেদওয়ান রুমে ঢুকলো। রুমটা আগে থেকে সাজানো ছিল। একটা রুমে যা যা লাগে তার সবকিছুই আছে রুমের মধ্যে। রেদওয়ান রুমে এত কিছু দেখে অনেকটা অবাক হলো, কারণ এর আগে রেদওয়ান এমন রুম দেখে নাই। আর খাট, রেদওয়ান তো ওর জীবনেও খাটে থাকে নাই। আর এখানে খাট আছে, সোফা আছে, টিভি আছে, শোকেস, আলনা, টেবিল, ড্রেসিং টেবিল সবকিছুই আছে। রেদওয়ান এত কিছু দেখে মনে মনে ভাবতেছে যে স্বর্গে আছে নাকি, তাই সে তার হাতে চিমটি কাটলো। রেদওয়ান আর অত কিছু না দেখে ফ্রেশ হতে লাগলো। ফ্রেশ হয়ে এসে রেদওয়ান একটা ভালো দেখে শার্ট আর প্যান্ট পরলো, কিন্তু রেদওয়ানের শরীরের চেয়ে দুটোই অনেক বড় আর ঢিলা। রেদওয়ান বাহিরে বের হয়, ডাইনিং টেবিলে বসে কাচের প্লেটে খাবার খেলো। এইরকম খাবার রেদওয়ান তার জীবনেও খায়নি, তাও আবার এমন আলিশান ভাবে। খাওয়া শেষ হলে রেদওয়ানকে রাজু সোফাতে বসতে বলল। রেদওয়ান রাজু সাহেবের কথা মতো খাবার টেবিল থেকে উঠে সোফাতে গিয়ে বসলো। রাজু তার বউ, ছেলে মেয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো। রাজু বলল, সাথী, এই হচ্ছে তোর টিচার আর মোর্শেদা রাফি, এর নাম হচ্ছে রেদওয়ান, যার কথা তোমাদেরকে বলেছিলাম। রাজু আর তার 9 বছরের ছেলে রাফি রেদওয়ানকে মেনে নিতে পারলেও সাথী আর রাজু সাহেবের বউ রেদওয়ানকে মেনে নিতে পারলো না। রেদওয়ানকে দেখে মা মেয়ে দুজনেই নাকে হাত দিয়ে চেপে ধরলো। সাথী বলল, আব্বু, এই ছেলে তো আমাদের বাসার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না, আর তার কাছে কিনা আমি পড়বো? অসম্ভব আব্বু। মোর্শেদা বলল, তোমার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? এসব এতিম ছোট লোক কি সব পোশাক পরেছে, তাকে বাসায় জায়গা দিতেছো? দেখেছো কি সব পরেছে, আর ওর কাপড় থেকে কি সব গন্ধ বের হচ্ছে। প্লিজ ওকে বের করে দাও, আমার দম বন্ধ হয়ে আসতেছে। সাথী বলল, মামুনি দেখো, পায়ে ছেঁড়া স্যান্ডেল পরেছে, আর দেখতে কেমন পাগলদের মতো লাগছে। আমি এর কাছে পড়তে পারবো না। আর দেখো, আমাদের দামি সোফা নষ্ট করে ফেললো এই ছেলে। মামুনি ওকে বের করে দাও। সাথী ওয়াকথু করতে করতে বেসিনে গেল, আর মোর্শেদা বেগম একটু দূরে সরে দাঁড়ালো। রেদওয়ান ওদের মা মেয়ের কথা শুনে লজ্জা আর শরমে মাথা নিচু করে রাখলো। রাজু বলল, এই তোমাদের মা মেয়ের এসব বাজে স্বভাব গেল না কেন? ও গরিব হতে পারে কিন্তু অনেক ভালো ছেলে। আল্লাহ ওর মতো করে আমাদেরকেও বানাতে পারতেন। মানুষ হয়ে আরেকটা মানুষকে কেমন করে ঘৃণা করতে পারো তোমরা?
মোর্শেদা বলল, এই হচ্ছে তোমার সমস্যা, এসব ছেলেদের জায়গা এই বাসাতে হবে না। রাজু বলল, তুমি নিশ্চয়ই এই বাসা থেকে বের হতে চাচ্ছ না, রেদওয়ান এখানে থাকবে আর সাথী রেদওয়ানের কাছেই পড়াশোনা করবে, এটাই শেষ কথা। আর কেউ যদি রেদওয়ানের সাথে বাজে ব্যবহার করেছো তার জায়গা এই বাসাতে হবে না, আমি বলে দিলাম। মা মেয়ে দুজনে দুজনের দিকে তাকাতে থাকলো। সাথীর অবস্থা খারাপ দেখে মোর্শেদা বেগম চোখের ইশারায় সাথীকে চুপ থাকতে বললেন এবং রেদওয়ানকে তাড়ানোর পায়তারা সে করতেছে। সাথী তার মায়ের ইশারা বুঝতে পেরে চুপ করে থাকলো। রাফি বলল, আব্বু আমিও পড়বো রেদওয়ান ভাইয়ার কাছে, আর রেদওয়ান ভাইয়া সহ অবসর সময়ে খেলা করব। রাজু বলল, ঠিক আছে তাই হবে। মোর্শেদা আর সাথী দুজনে তাদের রুমে চলে গেল। সাথী তার রুমে গিয়ে ভাবতেছে কি করে এই রেদওয়ানের বাচ্চাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া যায়। অপরদিকে মোর্শেদা বেগমও তাই ভাবতেছে। রাফি রেদওয়ানের কাছে গিয়ে ওর ছোট হাত দুটো দিয়ে রেদওয়ানের মাথা তুলল। ভাইয়া তোমার মন কি খারাপ হয়েছে? ভাইয়া মন খারাপ করো না, আম্মু আর আপু একটু খারাপ। রাজু বলল, ওদের কথাই তুমি কিছু মনে করো না রেদওয়ান। আর শোনো, কে কি বলে বলুক, কখনো বাসা ছেড়ে যাওয়ার কথা মুখেও তুলবে না বলে দিলাম। সত্যি বলতে কি, শহরে যেমন ভালো মানুষ আছে ঠিক ততগুলো খারাপ মানুষও আছে। সবাই তোমার মতো সরল সোজা না, অন্য কেউ হলে এতক্ষণে ওদের মা মেয়ের কথার উত্তর দিয়ে দিত। রেদওয়ান বলল, না না সাহেব, আমি কিছুই মনে করি নাই। রাজু বলল, তাহলে রুমে গিয়ে ঘুমাও, সকালে আবার কথা হবে তোমার সাথে। রেদওয়ান মাথা নিচু করে রুমে গেল, তারপর ব্যাগ থেকে সব কাপড় বের করে আলনাতে রাখলো। রেদওয়ান সব কাজ শেষ করে বিছানায় গেল ঘুমাতে। বিছানাতে যাওয়ার পর দেখলো বিছানা অনেক নরম, এখন যদি বিছানায় গা এলিয়ে দেওয়া যায় তো ঘুম ধরে যাবে। রেদওয়ান যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মাদ্রাসার কথা মনে পড়ে গেল, বিশেষ করে মাদ্রাসা সুপার এবং দারোয়ান সালামের কথা। আজকে রেদওয়ান তাদের থেকে অনেক দূরে। ওদের কথা ভাবতে গিয়ে রেদওয়ানের চোখে জল চলে আসলো। এখন কি তার বাবা মানে রহিম কি রেদওয়ানের কথা ভাবতেছে? রেদওয়ানের কথা কি তারও মনে পড়তেছে? নাকি রহিমও রেদওয়ানের মতো করে কান্না করতেছে? রেদওয়ান কখনো ভাবতেও পারে নাই একদিন তাদের ছেড়ে এত দূরে এসে তার থাকা লাগবে। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে রেদওয়ান ফজরের নামাজ পড়ল। নামাজ শেষ করে দেখলো ঘরের ভেতরে আরো একটা দরজা আছে, তাই কৌতূহল বশত দরজাটা খুলে দেখে ছোট একটা বারান্দা আর লোহার রড দিয়ে খাঁচার মতো ঘেরা, মানে এটা হচ্ছে ব্যালকনি। বাহিরে তাকিয়ে দেখে অনেক বড় বড় বিল্ডিং, আর সব বিল্ডিং দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন রেদওয়ানের ভাবনা হচ্ছে একটা করে বিল্ডিং এ তো একটা করে পরিবার থাকে, তাহলে এত বড় বড় বিল্ডিং তৈরি করে অযথা টাকা নষ্ট করার কি দরকার আছে? একটা পরিবারে বাবা মা স্ত্রী সন্তান এরাই তো থাকে, তাহলে এত বড় বিল্ডিং এর কি দরকার? এসব নানা রকম কথা ভাবতেছে রেদওয়ান। সকালে পাখি ডেকে উঠলো, ধীরে ধীরে রাস্তায় মানুষ আর গাড়ি বের হতে থাকলো। রেদওয়ান আরো অবাক হয়ে গেল এই শহরে এত রকমের গাড়ি দেখে, আর মাঝে মাঝে গাড়ি জ্যামের মধ্যে আটকে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি একটা গাড়ি আরেকটা গাড়িকে লাগিয়ে দিবে। হঠাৎ রাজু সাহেবের ডাকে রেদওয়ান বাস্তবে ফিরে এলো। রেদওয়ান তার রুমে থেকে ড্রয়িং রুমে গেল, দেখতে পেল সবাই সকালের নাস্তা করা নিয়ে ব্যস্ত। রাজু সাহেব রেদওয়ানকে নাস্তার টেবিলে বসতে বলল। রেদওয়ান যেই না নাস্তার টেবিলে বসতে যাবে অমনি সাথী আর তার মা মোর্শেদা বেগম নাস্তার টেবিল থেকে উঠে গেল। রাজু সাহেব বুঝতে পারলেও তার স্ত্রী মেয়েকে থামালো না। খাওয়া শেষ করে রাজু রেদওয়ানকে নিয়ে মার্কেটে গেল। যাওয়ার পথে রেদওয়ান শুধু শহরের মানুষ, গাড়ি, রাস্তা, ভবন এসব দেখলো। রেদওয়ান এখন বুঝতে পারলো শহর আর গ্রামের মধ্যে পার্থক্য কি। আর শহরের মানুষগুলোকে দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ কারো আপন নয়, যে যার মতো কাজে ব্যস্ত। একটা মার্কেট থেকে কিছু শার্ট প্যান্ট জুতা স্যান্ডেল রেদওয়ানকে কিনে দিল রাজু সাহেব, তারপর বাসায় চলে আসলো। রাজু বলল, রেদওয়ান যাও, এখান থেকে যেগুলো তোমার পছন্দ হয় সেগুলো পরে আসো। রেদওয়ান বাধ্য ছেলের মতো গিয়ে সেখান থেকে শার্ট প্যান্ট স্যান্ডেল পরে আসলো। রেদওয়ানকে এবার এসব পোশাক পুরাই চেঞ্জ করে দিয়েছে। রাজু তার স্ত্রী মেয়েকে ডাক দিল, তারা রেদওয়ানকে দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগে যে ছেলেকে পাগলের মতো লাগছিল এখন সেই ছেলে দেখি পুরাই হিরোর মতো লাগতেছে। রাজু বলল, সাথী এবার ঠিক আছে তো? সাথী বলল, না আব্বু ঠিক নাই, পোশাক বদলালে তো আর মানুষের স্ট্যাটাস বদলে যায় না। রাজু বলল, চুপ করো বেয়াদব মেয়ে, যাও বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসো, এখন তোমাকে রেদওয়ান পড়াতে যাবে। আর শোনো, রেদওয়ানকে ভদ্রতার সহিত স্যার বলে ডাকবে, মনে থাকে যেন। সাথী ওর বাবার উপর কোনো কথাই বলতে পারে না, চুপচাপ পড়ার টেবিলে গিয়ে বসে পড়লো। মোর্শেদা বলল, কাজটা কি ঠিক করলে তুমি? একটা এতিম ছোট ঘরের ছেলের জন্য নিজের মেয়েকে এভাবে ধমক দিতে পারলে? রাজু বলল, বেশি কথা বলবে না বলে দিলাম। এতিমরা কি মানুষ না? তারা কি সমাজের 8-10টা মানুষের মতো চলাচল করতে পারে না? মোর্শেদা বলল, একটা এতিম ছেলের জন্য আমাকে রাগ দেখাচ্ছ? আর এই ছেলের জন্য কেন তুমি এত টাকা ব্যয় করতে গেলে? রাজু বলল, ওহ, এখন সাথীর শিক্ষক আর টাকা পয়সা কি কবরের সাথে নিয়ে যাবে নাকি?
শোনো, এখনো সময় আছে, নিজেকে বদলে ফেলো। শহরের ওই ইট পাথরের মতো হয়ে যেও না, তাহলে পস্তাতে হবে। রেদোয়ান মাথা নিচু করে সব কথা শুনতেছে। যখন মোর্শেদা বেগম এতিম কথাটা বলে তখন মনে হয় রেদোয়ানের কলিজাটা ছিঁড়ে গেল। কেন এতিম মানুষগুলো কি কারো ভালোবাসা পেতে পারে না? তাদের কি ইচ্ছা করে না ভালো পোশাক পরিধান করতে? তারা কি একটু সুখের মুখ দেখতে পারে না? রাজু বলল, রেদোয়ান তুমি ওই ঘরে গিয়ে রাফি আর সাথীকে পড়াও। আর শোনো, কাল সকালে তোমার ভার্সিটি চিনিয়ে দিব, তারপর একা একা যেও, বুঝলে? রেদোয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। তারপর সাথীর রুমে গেল। সেখানে গিয়ে দেখে সাথী বইয়ের উপর মাথা রেখে কি যেন চিন্তা করতেছে। রেদোয়ান রুমে ঢুকে সাথীকে সালাম দিল। তার প্রতি উত্তরে সাথী মুখের ভেঙচি কাটলো। রেদোয়ান আর কোনো কথা না বলে পড়ার টেবিলের পাশের চেয়ারে বসলো। রেদোয়ান বলল, আপনি কোন শ্রেণীতে পড়েন? সাথী বলল, নিউটেন। রেদোয়ান বলল, কোন বিভাগে? সাথী বলল, মানবিক। রেদোয়ান বলল, আপনার কোন বইয়ের সমস্যা আমাকে বলুন, আমি তার সমাধান করে দিব। সাথী বলল, সমস্যা তো আপনি। রেদোয়ান বলল, মানে ঠিক বুঝলাম না। সাথী বলল, সব বইয়ে সমস্যা আছে আমার। তারপর রেদোয়ান এক এক করে সাথীর সব বইগুলো প্রথম থেকে শুরু করলো। কিন্তু বোঝা গেল সাথী মোটেও ভালো ছাত্রী না, পড়াশোনার দিক দিয়ে একদম কাঁচা। কোন রকমে রেদোয়ান সাথীকে বোঝানো শুরু করলো, আর সাথীও কিছুটা বুঝতে পারলো। তারপর রাফিকে পড়াতে শুরু করলো। রাফি ক্লাস 4-এ পড়ে, কিন্তু সাথীর থেকে রাফি অনেক মেধাবী, তা রেদোয়ান বুঝতে পারলো। প্রথম দিন তবুও তাদেরকে অনেক কিছু বোঝালো, অনেক কিছু শেখালো। পড়ার কথা ছাড়া একটাও বাড়তি কথা বলেনি। সাথী আর রাফিকে পড়িয়ে এসে রেদোয়ান আবারও রাজু সাহেবের কাছে যায়। রাজু সাহেব তখন পত্রিকা পড়ায় ব্যস্ত। রাজু সাহেব পত্রিকা রেখে রেদোয়ানকে বলতেছে, তা কেমন দেখলে ওদের পড়াশোনা? রেদোয়ান বলল, সাহেব আপনার মেয়ে পড়াশোনায় একেবারে কাঁচা, আর আপনার ছেলে মাশাল্লাহ অনেক সুন্দর পড়তে পারে। রেদোয়ানের কথা শুনে রাজু সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো এবং রেদোয়ানের দিকে আগুন চোখে তাকিয়ে থাকলো। রাজু সাহেবের এমন তাকানো দেখে রেদোয়ান অনেকটা ভয় পেয়ে গেল। সাথে সাথে রেদোয়ান মাথা নিচু করে নিল এবং মনে মনে বলতেছে, আমি তো তাকে সত্যি কথা বললাম, তাহলে আমার দিকে এমন করে উনি তাকিয়ে আছে কেন? রাজু বলল, তুমি আমাকে কি বলে ডাকলা সেটা আগে বলো। রেদোয়ান বলল, সাহেব বলেছি। কেন, কোনো কি ভুল করেছি সাহেব? রাজু বলল, আরেকবার যদি সাহেব বলেছ তো রহিমকে এখনই ফোন করে বলে দিব। বেটা, আমাকে আঙ্কেল বলে ডাকবি নয়তো চাচা বলে ডাকবি। তুমি তো গ্রামের ছেলে, আমিও গ্রামের, কিন্তু এই শহরে এসে পুরাই শহরের মানুষ হয়ে গেছি, কিন্তু গ্রামের কিছুই ভুলি নাই। এখন থেকে চাচা বা আঙ্কেল বলে ডাকবে, তাহলে প্রাণটা জুড়িয়ে যাবে। রেদোয়ান এবার বুঝতে পারলো আসল ঘটনা কোথায়। রেদোয়ান বলল, ঠিক আছে চাচা, আপনাকে আমি চাচা বলেই ডাকবো। রাজু বলল, আমি জানি আমার মেয়েটা পড়াশোনায় অনেক দুর্বল, তাই তো তোমাকে এখানে নিয়ে আসা। আমি চাই আমার মেয়েকে তুমি পড়াশোনার দিক দিয়ে ভালো করে দিবে। রেদোয়ান বলল, ইনশাআল্লাহ চাচা, আমি চেষ্টা চালিয়ে যাব। চাচা, একটা কথা বলি। রাজু বলল, হ্যাঁ বলো, কি কথা? রেদোয়ান বলল, আব্বাকে একটু ফোন দিবেন, অনেকদিন আব্বার সাথে আমার কোনো কথা হয় না। রাজু বলল, আরে বেটা, আসার মাত্র 2 দিন হলো, তাতেই বলতেছিস অনেকদিন কথা হয় না? এত ভালোবাসিস রহিমকে তুই? রেদোয়ান বলল, ওই একজন ব্যক্তি আছে যে আমাকে নিজের সন্তানের মতো করে ভালোবাসে। রাজু পকেট থেকে ফোন বের করে রহিমকে ফোন দিল। রহিমের সাথে কিছু কথা বলে রেদোয়ানকে ফোন এগিয়ে দিল। রেদোয়ান ফোন কানে দিয়েই কান্না করা শুরু করেছে। রেদোয়ান বলল, আব্বা তুমি কেমন আছো? আমাকে কি ভুলে গেছো? আব্বা, আমার না তোমাকে দেখতে মন চাচ্ছে, তুমি এখানে একবার আসো না। রহিম বলল, যাব। এভাবে তুই কান্না করিস কেন? এখনো কি তুই সেই ছোট্ট রেদোয়ান আছিস? দেখ বাবা, এভাবে কাঁদিস না, আমার অনেক কষ্ট হয়। রহিমের সাথে রেদোয়ান যতক্ষণ কথা বলেছে সব কথাই কান্না করে বলেছে। রেদোয়ান অনেক দুর্বল একটা ছেলে, তাকে সাহস দেওয়ার মতো ওই একজন রহিমই ছিল। রহিম রেদোয়ানকে নানা রকমের কথা বলে বোঝায়। রাজুর পরিবারের সবার কথা শুনতে বলে, কেউ কিছু বললে মন খারাপ যেন না করে, কারো কোনো কথার যেন উত্তর না দেয়। ভালোভাবে থাকতে বলল, ভালোভাবে পড়াশোনা করতে বলল, ঠিক মতো খেতে বলেছে, আর রহিমের চিন্তা যেন না করে। রহিম ঠিক সময় মতো চলে আসবে। আরো অনেক কথা বলে ফোন রেখে দেয়। রাজু বলল, এমন ভাবে কান্না করলে রহিম তো মনে করবে আমি তোমাকে কতই না মেরেছি। রেদোয়ান বলল, আর এমন হবে না চাচা। রাজু বলল, ঠিক আছে, রুমে গিয়ে বিশ্রাম নাও। রেদোয়ান যখন রুমে যাবে ঠিক সেই সময় মনে পড়ে রেদোয়ানের তো বই কেনা হয় নাই, তাই রুমে ঢুকতে গিয়েও আবার রাজু সাহেবের কাছে ফিরে আসে। রাজু বলল, কিছু বলবে কি? রেদোয়ান বলল, চাচা আমার তো কোনো বই কেনা হয়নি। রাজু বলল, কালকে ভার্সিটি থেকে ফেরার পথে কিনে নিব, বুঝলে? রেদোয়ান মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে মার্কেট থেকে নিয়ে আসা সব পোশাক বিছানা থেকে নিয়ে আলনাতে রাখলো। তারপর বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে রুমে এসে বিছানাতে বসলো। রেদোয়ান বিছানাতে এসে ভাবতে থাকে দুনিয়ার মানুষগুলো কতই না বৈচিত্র্যময়, একজন ভালো তো 2 জন খারাপ। এখানে মানুষের টাকা পয়সা পোশাক সবকিছু। রেদোয়ান ভাবে এতিমখানায় সে অনেক ভালো ছিল, ওখানে সবার সাথে মিশতে পারতো, সবার সাথে থাকতে পারতো, আর এখানে যে যার সে তার। এখানে বুঝে গেল আপন ছাড়া পর মানুষ কখনোই ভালো হয় না।
হঠাৎই শামীমের রুমে রাফি চলে আসলো। রাফি বলল, ভাইয়া চলো বাইরে গিয়ে খেলবো, আমার সব বন্ধুগুলো নিচে আছে। রেদওয়ান বলল, এখানে তো কোথাও খেলার জায়গা নাই। রাফি বলল, বাসার নিচে যে ফাঁকা জায়গা আছে সেখানে। রেদওয়ান আর কোনো কথা না বলে রাফি সহ নিচে চলে আসলো। এসে দেখে বাসার সামনে তেমন বড় জায়গা নেই, তবে ছোট বাচ্চাদের খেলা করার মতো উপযুক্ত জায়গা। গ্রামের ছেলে মেয়েগুলো কত বড় বড় মাঠে খেলা করে, আর শহরের ছেলে মেয়েগুলো ঘরবন্দি মোবাইল টিভি এসব নিয়ে থাকে। শহরে পা ফেলার জায়গা নাই, আর গ্রামে কত শত জায়গা। গ্রামের ছেলেরা যদি খেলাধুলা করতে চায় তাহলে মানুষের ক্ষেতের জমিতে গিয়েও খেলা করে, আর এখানকার ছেলেগুলো চাইলেও তা পারে না। রাফির সাথে রেদওয়ান ক্রিকেট খেললো। সন্ধ্যার দিকে খেলা শেষ করে ওরা বাসার ভেতরে চলে গেল। রেদওয়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নিল, আর সেই রুমে বসে মাদ্রাসায় যে বইগুলো পড়তো সেগুলো নিয়ে একটু পড়তে বসলো। রেদওয়ান রাতে আর রাজুর পরিবারের সাথে খেতে যায়নি। সে জানে সে যদি খেতে যায় তাহলে তারা আর কেউ খাবে না, তাই বুয়াকে বলে খাবারটা রুমে নিয়ে এসেছে। পরের দিন রাজু সাহেবের সাথে রেদওয়ান ভার্সিটিতে যায়। সেখানে গিয়ে সব ফর্মালিটি শেষ করে রেদওয়ানকে তার ক্লাসরুম চিনিয়ে দেয় এবং লাইব্রেরিতে নিয়ে গিয়ে বই কিনে দেয় রাজু। তারপর রেদওয়ানকে পুরো পথ চিনিয়ে দেয়, কিভাবে ভার্সিটিতে আসা যাওয়া করবে, কিভাবে কোন জিনিস চিনে রাখবে, যাতে করে রেদওয়ান কোনো কিছু ভুলে না যায়। তাই রাজু রেদওয়ানকে সবকিছু বলে দেয়। রেদওয়ানকে বাসায় নামিয়ে দিয়ে রাজু সাহেব তার অফিসে চলে যায়। রেদওয়ান বাসায় যাওয়ার পরে মোর্শেদা বেগম দেখে তার স্বামী রাজু নাই। তাই তিনি রেদওয়ানকে বলে, দেখো বাপু, তুমি আমাদের এখানে থাকতেছো, খাইতেছো, পড়তেছো, আমরা তোমাকে মানা করব না, কিন্তু এর বিনিময়ে তো আমাদের কিছু কাজ করে দিতে পারো। রেদওয়ান বলল, অবশ্যই চাচিমা। মোর্শেদা বলল, এই ছোট লোক এতিমের ছেলে, কিসের চাচিমা রে? আমাকে ম্যাডাম ডাকবি, আর আমার মেয়েকে ছোট ম্যাডাম ডাকবি, বুঝলি? মোর্শেদা বেগমের এই এতিম কথাটা শোনার পর রেদওয়ানের ভেতরে মনে হয় রক্তক্ষরণ হতে থাকে। না চাইতেও চোখ দিয়ে পানি চলে আসে। রেদওয়ান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, ঠিক আছে ম্যাডাম, বলেন কি করতে হবে আমাকে। মোর্শেদা বলল, তোমার দ্বারা কোনো কাজ করিয়ে নিলে আবার আমার স্বামীকে বলে দিবে না তো? রেদওয়ান বলল, বলবো না ম্যাডাম। মোর্শেদা বলল, ওই যে বাথরুমে কাপড় দেখতেছো, যাও সবগুলা ধুয়ে ছাদে শুকাতে দিবে। রেদওয়ান আর কোনো কথা না বলে বাথরুমে গেল। বাথরুমে ঢুকে মনে হয় সারা বছরের কাপড় এতদিন মনে হয় ধয়নি রেদওয়ানের জন্য, মানে রেদওয়ানকে দিয়ে সব ধুয়ে নিবে আর কি। রেদওয়ান আর কোনো কথা না বলে কাপড় ধুতে থাকলো। এখনো বইগুলো ড্রয়িং রুমের সোফাতে পড়ে আছে, ঘরেও রাখতে পারে নাই। তার আগেই রেদওয়ানকে কাজ করতে লাগিয়ে দিল। আর এদিকে মা মেয়ে। সাথী বলল, মামুনি, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। মোর্শেদা বলল, ওকে কয়েকদিনের মধ্যে বাসা ছাড়া করব, তুই শুধু দেখতে থাক। সাথী বলল, আমি তো তাই চাই মামুনি, আর এই এতিমের বাচ্চার কাছে পড়তে আমার ভালো লাগে না। মোর্শেদা বলল, কষ্ট করে কয়টা দিন সহ্য করো আম্মু, দেখবে নিজে নিজে চলে যাবে। এমন অত্যাচার শুরু করে দিব যা ভাবতেও পারবি না। ওরা হয়তো জানে না রেদওয়ান মাদ্রাসায় থাকা অবস্থায় সব কাজ করত, এসব তার কাছে কিছুই না। সব কাপড় ধুয়ে বালতিতে কাপড় নিয়ে ছাদে শুকাতে দেয়, কিন্তু হঠাৎ লক্ষ্য করে সাথীর জামা আর মোর্শেদা বেগমের কাপড় ধুতে গিয়ে ছিঁড়ে গেছে। তবুও ভয়ে ভয়ে কাপড় সব শুকাতে দিয়ে নিচে চলে আসে। মোর্শেদা বলল, এবারে একটু পুরা বাসা পানি আর পুরাতন কাপড় দিয়ে পরিষ্কার করো। রেদওয়ান বলল, বুঝলাম না ম্যাডাম। মোর্শেদা বলল, এটাই সমস্যা এতিমের বাচ্চাকে নিয়ে, কোনো কথাই বোঝে না। এই যে মেঝে দেখতেছিস, সবগুলো রুমের মেঝে পরিষ্কার করবি, বুঝেছিস? রেদওয়ান এবার বুঝতে পেরে বালতিতে করে পানি নিয়ে আসলো। তারপর সবার রুমে গিয়ে মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করলো। যখন সাথীর রুমে গেল তখন রেদওয়ান লক্ষ্য করে সাথী মোবাইলে খুব খারাপ ভিডিও দেখতেছে। রেদওয়ান যে রুমে ঢুকেছে সাথী তা বুঝতে পারে নাই। যখন রেদওয়ান হালকা কাশি দিল মাথা নিচু করে, তখন সাথী মোবাইল থেকে চোখ সরিয়ে রেদওয়ানকে দেখে। রেদওয়ানকে দেখে সাথী অনেকটা ভয় পেয়ে যায়। সাথী তখন কৌশল অবলম্বন করে। সাথী এসে রেদওয়ানকে জড়িয়ে ধরে। হঠাৎ সাথী এসে রেদওয়ানকে জড়িয়ে ধরায় রেদওয়ানের হাত থেকে পানির বালতি পড়ে যায়, আর সাথে সাথে সাথীকে দূরে সরিয়ে দেয়। রেদওয়ান বলল, ছি ছি, এগুলো কি করতেছেন ম্যাডাম, আপনি অনেক ছোট। সাথী বলল, কই কি করতেছি, তুইও মজা নে, আমাকেও মজা দে। রেদওয়ান বলল, ছি ম্যাডাম, আপনি এতটা খারাপ হবেন ভাবতেও পারি নাই। শোনেন ম্যাডাম, আপনি আপনার স্বামীর আমানত, সুতরাং নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আর আপনি যদি রুম থেকে বের হন তো রুমটা পরিষ্কার করব আমি। সাথী বলল, এই এতিমের বাচ্চা, আমাকে জ্ঞান দিতে আসবি না। কাজ তো করতেছিস চাকরের মতো, তোকে কত বড় অফার দিলাম তাও গ্রহণ করলি না। শোন, এই কথা যদি বাসার কাউকে বলেছিস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, এতিমের বাচ্চা কোথাকার। রেদওয়ান আর কোনো কথা না বলে রুম পরিষ্কার করতে থাকে, আর সাথী রুম থেকে বের হয়ে চলে যায়। তবুও সাথীর মনে একটা ভয় থেকে যায়, যদি রেদওয়ান তার আব্বুকে বলে দেয়। রেদওয়ান সেদিন সারাদিন কাজ করে, সাথীকে পড়াতে দেরি হয়ে যায়, তবুও পড়ায়। বিকালে রাফির সাথে খেলা করতেও পারে না। সন্ধ্যার আগে রেদওয়ানকে বাজার করার জন্য বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দেয়, কিন্তু রেদওয়ান বাজার চিনে না। তবুও রিক্সাওয়ালাকে বলে বাজারে চলে যায়, লিস্টে যা লেখা আছে সবকিছু কিনে আনে।
বাসায় এসে দেখে মোর্শেদা বেগম এবং সাথী অনেক রেগে দাঁড়িয়ে আছে। রেদওয়ান বাজারের ব্যাগ আর সবকিছু বুঝিয়ে দেয়, কিন্তু 5 টাকা কম দেয় ফেরত। মানে বাজার করে যত টাকা বেঁচে গেছে তার থেকে 5 টাকা কম দেয়। মোর্শেদা বলল, আর 5 টাকা কোথায়? রেদওয়ান বলল, ম্যাডাম, এক গরিব মানুষকে দান করেছি। মোর্শেদা বলল, তোর বাবা টাকা রোজগার করে যে তুই দান করবি? তোকে কে দান করতে বলেছে সেটা বল। সাথী বলল, মামুনি, আমার তো মনে হয় চুরি করেছে। চুরি করে এখন দান করার কথা বলতেছে। আজকে 5 টাকা চুরি করেছে, কালকে দেখবে আরো বেশি চুরি করেছে। মোর্শেদা বলল, কথা তো খারাপ বলিসনি তুই। এই চোরের বাচ্চা, এতিমের বাচ্চা, টাকা জীবনে চোখে দেখিস নাই? আর তুই আমাদের কাপড় ইচ্ছা করে ছিঁড়ে ফেলেছিস, তাই না? সাথী বলল, মামুনি, খালি মুখ দিয়ে বললে হবে না, ওই রডটা দিয়ে মারো, দেখবে সব স্বীকার করে নিয়েছে। এমনিতেই চোরের বাচ্চা বলাতে রেদওয়ানের চোখে পানি চলে এসেছে, তার উপর আবার রড দিয়ে মারতে চাচ্ছে। সাথী রডটা এনে ওর মামুনির হাতে দিলে মোর্শেদা বেগম ইচ্ছামতো রেদওয়ানকে আঘাত করতে থাকে। মার খেতে খেতে মাটিতে পড়ে গেলেও মার থামায় না মোর্শেদা বেগম। মোর্শেদা বলল, আজকের ঘটনা যদি সাথীর বাবাকে বলেছিস তাহলে তোর খবর আরো খারাপ হবে। আর শোন, ঘর থেকে বের হবি না, আর রাতে তোকে খেতেও দেওয়া হবে না। আমি সাথীর বাবাকে বলবো তুই খেয়ে ঘুমিয়ে গেছিস, এবার দূর হওয়ার সামনে থেকে। রেদওয়ান কোনো রকম উঠে তার রুমে এসে দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করতে থাকে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে রেদওয়ানের বাবা মাকে চোর বলে গালি দেওয়াতে, যেখানে রেদওয়ানের বাবা মা এমন মানুষ ছিলেনই না। আজকে 5 টাকা দান করাতে রেদওয়ানের জন্য তার বাবা মাকে কত কথা শুনতে হলো। রেদওয়ানকে এমন করে মারা দেখে রাফিও কেঁদে ফেলেছে। রাফি তো মনে মনে বলছে, আল্লাহ ভাইয়াকে বাঁচাও। রাতে রাজু সাহেব এসে রেদওয়ানের কথা জিজ্ঞেস করলে মা মেয়ে দুজনে বলে রেদওয়ান খেয়ে ঘুমিয়ে গেছে। রাজু সাহেবের বিশ্বাস হলো না, তাই নিজের রেদওয়ানকে ডাক দিল। আর রেদওয়ান বিছানায় শোয়া অবস্থায় উত্তর দিল সে খেয়েছে। এভাবে দিন চলতে থাকে। প্রতিদিন রেদওয়ানকে দিয়ে বাসার সব কাজ করিয়ে নেয় মোর্শেদা বেগম। তবে রাজু সাহেব অফিসে চলে যাওয়ার পর আর প্রতিদিন কোনো না কোনো কারণ দেখিয়ে রেদওয়ানকে মারবেই ওই রডটা দিয়ে। একদিন তো মারতে মারতে রেদওয়ানের শরীর থেকে রক্ত বের করে দিয়েছিল মোর্শেদা বেগম। প্রতিদিন সাথী আর রাফিকে পড়ানো, আর সাথী যখন কোনো পড়া পারে না তখন সে রেদওয়ানকে খারাপ প্রস্তাব দেয়, আর রেদওয়ান তা এড়িয়ে যায়। রাফি সবকিছুই দেখে, সবই বুঝে, কিন্তু কাউকে কোনো কিছু বলতে পারে না। রেদওয়ান সেদিনের পর থেকে আর ভার্সিটিতে যেতে পারে নাই। রাজু সাহেব চলে গেলে রেদওয়ানকে বাসার নানা রকম কাজে লাগিয়ে দিত মোর্শেদা বেগম। যদি বিকালে মাঝে মাঝে কাজ না থাকতো তাহলে রাফির সাথে খেলা করত। প্রতি রাতে রেদওয়ানের চোখ দিয়ে পানি ঝরে, যা দেখার কেউ নেই। তবুও রেদওয়ান নিজের মনকে বুঝিয়ে সান্ত্বনা দেয়। বাসার কাজ করা, মোর্শেদা বেগমের রডের মার, সাথীর খারাপ অত্যাচার, সব মিলিয়ে অনেক খারাপ অবস্থা রেদওয়ানের। একদিন বিকালে রাফি সহ রেদওয়ান ক্রিকেট খেলার সময় রাফির রেদওয়ানকে বলে, ভাইয়া, আর কত এভাবে মার খেয়ে পড়ে থাকবে তুমি? আর কত এভাবে চাকরের মতো কাজ করবে ভাইয়া? তুমি এখান থেকে চলে যাও ভাইয়া, এখানে আর থেকো না, তুমি, তোমাকে মেরে ফেলবে এখানে থাকলে। আমি বললাম, কোথায় যাব আর কার কাছে যাব? কে আছে আমার এই শহরে? আমি যে বড় একারে, আপন বলতে যে কেউ নাই আমার। যদি কেউ থাকতো তাহলে এখান থেকে কবেই চলে যেতাম। রাফি বলল, ভাইয়া, তুমি এখান থেকে চলে গিয়ে অন্য কাউকে টিউশন করাও। তোমার মতো করে কেউ পড়াতে পারে না, তোমার মতো করে কেউ বোঝাতেও পারে না। আমি বললাম, কে দিবে আমাকে টিউশন? কার কাছে যাব আমি? রাফি বলল, আব্বুকে বলে দেখো। আমি বললাম, না, যদি বলি তাহলে তোর আব্বু সব জেনে যাবে, তখন অনেক সমস্যা হবে। আমি চাই না আমার কারণে কারো কোনো সমস্যা হোক। যতই কষ্ট হোক না কেন এখান থেকে কোথাও যাব না আমি। রাফি বলল, তুমি তো রিক্সা চালিয়েও তোমার খাবার খরচ রোজগার করতে পারো। আমি বললাম, এই শহরে কোনো কিছুই তেমন তো চিনি না ভাই, এসব কথা বাদ দে। আমার নসিবে উপরওয়ালা যা লিখে রেখেছে তাই হবে। আমি চাইলেও তা পরিবর্তন করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা উপর থেকে সবকিছু ঠিক করে দিয়েছে। এখন চল খেলি। যাই হোক, আমার মনের কষ্ট বোঝার মতো ছোট্ট এই রাফি তো আছে। এত কষ্ট যা বলে বোঝাতে পারি না আমি। আর আমাকে বোঝার মতো কেউ নেই। যাদের আপন মনে করি তারাই কষ্ট দিয়ে দূরে ঠেলে দেয়। যাই হোক, আমার মনের কষ্ট বোঝার মতো ছোট্ট এই রাফি তো আছে। এত কষ্ট যা বলে বোঝাতে পারি না আমি। আর আমাকে বোঝার মতো কেউ নেই। যাদের আপন মনে করি তারাই কষ্ট দিয়ে দূরে ঠেলে দেয়। অপরদিকে মা মেয়ে রেদওয়ানকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে। এত অত্যাচার করার পরেও যাচ্ছে না, খেতে না দিলেও বলে না খেতে দেন, তবুও আছে সে, কিছুই বুঝতেছে না। আর এই রেদওয়ান বাসায় এসেছে থেকে সাথী মোর্শেদা বেগম রাতে কোনো পার্টিতে যেতে পারছে না। রেদওয়ানের কারণে কাউকে বাসায় নিয়েও আসতে পারতেছে না। রেদওয়ান সময় পেলেই নামাজ কালাম জ্ঞানের কথা বলে। এই রেদওয়ানের জন্য কোনো মডার্ন ড্রেস পরতে পারে না তারা। সাথী বলল, মামুনি, এত কিছু করার পরও তো ওই ছোট লোকের বাচ্চাকে বিদায় করতে পারলে না। মামুনি, ওই এতিমের বাচ্চার জন্য নিজেদের স্বাধীনতা হারিয়ে ফেলেছি। মোর্শেদা বলল, তোর বাবাকে তো ভয় হয়, না জানি কবে তোর বাবাকে সবকিছু বলে দেয়। আর তো কোনো উপায় দেখতেছি না। সাথী বলল, উপায় একটা আছে মামুনি, যদি তুমি আমাকে সাহায্য করো। মোর্শেদা বলল, কি, তাড়াতাড়ি বল। তখন সাথী তার মায়ের কানে কানে সব কথা বলে দেয়। সাথীর এমন প্ল্যান শুনে মোর্শেদা বেগম অনেক খুশি হলো, আর সাথীকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকলো।
আমি আর রাফি খেলা শেষ করে বাসায় ঢুকলাম। মোর্শেদা বেগম বলল আজকে আর আমাকে বাজারে যেতে হবে না, আজ মোর্শেদা বেগম নিজেই বাজারে যাবে, তার কিছু কেনাকাটা বাকি আছে, আর সাথে রাফিকে নিয়ে যাবে। মোর্শেদা বেগম বাসা থেকে বের হবার সময় সাথীকে চোখ টিপ দিয়ে রাফিকে নিয়ে বের হয়ে গেল। মোর্শেদা বেগম যাওয়ার প্রায় 2 ঘন্টা হলো, তবুও আসলো না। আমি আমার রুমে পড়তেছি, এমনিতেই অনেকদিন ভার্সিটিতে যেতে পারি নাই। হঠাৎ করে সাথী আমাকে তার রুমে ডাক দিল। আমি সাথে সাথে তার রুমে চলে গেলাম। আমি সাথীর রুমে ঢোকা মাত্র সাথী আমাকে বিছানায় ফেলে দেয়। আমার শরীরের উপর উঠে সাথী তার নিজের গায়ের জামা ছিঁড়ে ফেললো। আমি তাকে বারবার বলতেছি এসব কি করতেছেন ম্যাডাম, কিন্তু সাথী তা শুনতেছে না। আমাকে সাথীর রুমে ঢুকতে দেখেছে কাজের বুয়া, কিন্তু আমি সাথীর রুমে ঢোকার পর দরজা বন্ধ করার মানে সে বুঝলো না। হঠাৎ করে সাথী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলো। আমি বললাম আমি আপনাদের কি কারো কোনো ক্ষতি করেছি? তাহলে আমার সাথে এমন নাটক করেন কেন, এত অভিনয় করেন কেন? আজকে আমাকে কাঁদাবেন, ইনশাআল্লাহ একদিন আপনাকেও কাঁদতে হবে। দুনিয়ার ধার দুনিয়ায় শোধ হয়। এখন আমাকে কাঁদিয়ে নিজে হাসি খুশি আছেন, এমন একদিন আসবে আপনাকেও খুব কাঁদতে হবে, সেদিন আমার চেয়েও বেশি কষ্ট পাবেন। এটা আমার অভিশাপ না, এটা আল্লাহর ইচ্ছা, আর অন্যায়ের সাজা ভোগ করতে হবে, মনে রাখবেন। সাথীর চিৎকার শুনে কাজের বুয়া দরজা ধাক্কাতে থাকে। এদিকে আমি সাথীকে বারবার বলতেছি প্লিজ আমার শরীরের উপর থেকে উঠুন। আর এভাবে নিজের শরীরের কাপড় ছিঁড়ে চিৎকার করতেছেন কেন ম্যাডাম? সাথী আমার কোনো কথাই কানে নিচ্ছে না, তার মতো করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এদিকে কাজের বুয়া দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা খুলে না। হঠাৎ সেই সময় রাজু সাহেব বাসায় ঢুকে তার মেয়ের রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়, আর কাজের বুয়াকে দেখে সাথীর দরজার সামনে। রাজু বলল বুয়া কি হয়েছে, এভাবে সাথী চিৎকার করতেছে কেন? বুয়া বলল বড় সাহেব রেদওয়ান স্যার আফামনির রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, আর তখন থেকে ছোট আফামনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। রাজু বলল সাথী মা দরজা খোল। সাথী যখন বুঝলো তার আব্বু, তখন সে বলতেছে স্যার আমাকে এভাবে নষ্ট করবেন না, আমি আপনার বোনের মতো, প্লিজ ছেড়ে দেন আমাকে, আব্বু আম্মু বাঁচাও আমাকে, রেদওয়ান স্যার আমার ইজ্জত নষ্ট করে দিল, কে কোথাও আছো বাঁচাও আমাকে। সাথীর এমন কথা শুনে রেদওয়ানের যেন বাকশক্তি হারিয়ে গেল। রাজু সাহেব সেই তখন থেকে দরজা ধাক্কা দিতেছে, কিন্তু খুলতেছে না। শেষে যখন খুব জোরে ধাক্কা দিল তখন দরজা ভেঙে গেল, আর সাথী সাথে সাথে নিচে চলে গিয়ে রেদওয়ানকে উপরে তুলে দিল। এমন খারাপ অবস্থায় সাথী আর রেদওয়ানকে দেখে রাজু সাহেব যেন স্তব্ধ হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন বিছানা থেকে রেদওয়ানকে সাথীর উপর থেকে তুলে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। রাজু সাহেব তার কোমর থেকে বেল্ট খুলে রেদওয়ানকে ইচ্ছামতো মারতে থাকলো, আর রেদওয়ান বাবা মা বলে চিৎকার করতে থাকলো। কিন্তু রেদওয়ানের এমন আর্তনাদ রাজু সাহেবের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। রেদওয়ানকে এমন মার মেরেছে যে গায়ের চামড়া ছিলে গেছে, কালো শার্টটা রক্তে চকচক করতেছে। রেদওয়ান কতবার যে রাজু সাহেবের পা জড়িয়ে ধরেছে তার হিসেব নেই। সেই সময় মোর্শেদা বেগম রাফিকে নিয়ে বাসায় ঢুকে তিনি দেখেন রেদওয়ানকে তার স্বামী বেল দিয়ে গরুর মতো পেটাচ্ছে। তিনি এমন ভাব করে যেন কিছুই জানে না। মোর্শেদা বলল রেদওয়ানকে অমন করে মারতেছো কেন? রাজু বলল এই এতিমের বাচ্চা আজকে আমার কলিজার টুকরা মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছিল। যদি আমি সময় মতো বাসায় না আসতাম তাহলে আজকে সে আমার মেয়ের কি যে করত এটা আল্লাহ তাআলাই ভালো জানে। মোর্শেদা বলল কি বলো এসব তুমি? রেদওয়ান এমন কাজ করতেই পারে না, তুমি না বলেছিলে ও খুব ভালো ছেলে? রাজু বলল এই জানোয়ার যে ভালো মানুষের আড়ালে এত খারাপ একটা চেহারা লুকিয়ে রেখেছে তা তো জানতাম না। এইসব এতিমের জন্য কত কি না করলাম। আজকে সেই এতিমের বাচ্চা আমার বাসায় থেকে আমার খেয়ে আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিল। এমন সময় হঠাৎ সাথী দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাথীর এমন নেকা কান্না দেখে তার মাও কান্না করতে থাকে। মা মেয়ে এত সুন্দর করে কান্না করতেছে, মনেই হবে না তারা অভিনয় করতেছে। মোর্শেদা বলল আগেই বলেছিলাম তোমাকে, দেখলে তো আজকে তার প্রমাণ। আর তোর উপর বিশ্বাস করে আমি বাজারে গেলাম, আর সেই তুই রক্ষক হয়ে আমার মেয়ের ভক্ষক হতে চেয়েছিলি। তুমি দাঁড়িয়ে কি দেখতেছো? মারতে থাকো এই এতিমের বাচ্চাকে, যেখানে আমাদের মেয়েকে কখনো গায়ে হাত তুলি নাই, আর আজকে এই এতিম ছোট লোক আমার মেয়ের সাথে। ছি। মোর্শেদা বেগমের বলতে দেরি রাজু সাহেবের রেদওয়ানকে মারতে দেরি হলো না। রেদওয়ান এবার মনে হয় মরেই যাবে, তার জীবনে এমন মার কখনো খায়নি সে। রেদওয়ান একবার সাথীর পা, একবার মোর্শেদা বেগমের পা, আর একবার রাজু সাহেবের পা ধরে বলতেছে তাকে যেন না মারে। কে শোনে কার কথা? রেদওয়ানকে মারতে মারতে অজ্ঞান করে ফেললো, তবুও মার থামালো না। রেদওয়ানের পুরো পিঠ দিয়ে রক্ত বের হলো, তবুও থামলো না। আর রেদওয়ানের এত আহাজারি ওরা কেউ কর্ণপাত করলো না। মোর্শেদা বলল এই থামো, দেখো অজ্ঞান হয়ে গেছে মনে হয়, মরে গেলে আবার ঝামেলা হবে, এখন এটাকে বিদায় করো বাসা থেকে। রাজু তখন বুয়াকে বলল ওর বই কাপড় ব্যাগে ভরে নিয়ে আসতে, আর মোর্শেদা বেগমকে বলল গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে আসতে। বুয়া গেল রেদওয়ানের রুমে কাপড় ভরতে, আর মোর্শেদা বেগম 1 জগ পানি এনে দিল রাজুর কাছে। রাজু সেই 1 জগ পানি রেদওয়ানের মুখে সবটা ঢেলে দিল। সাথে সাথে রেদওয়ানের জ্ঞান ফিরে আসলো, কিন্তু কথা যে বলবে তার কোনো শক্তি পাচ্ছে না। চোখ মেলে তাকিয়ে দেখে রাজু সাহেব রাগীভাবে তাকিয়ে আছে।
আর সাথী মোর্শেদা বেগম মুচকি মুচকি হাসতে থাকে। রাজু বলল, এই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা, তোর কোনো স্থান নেই আমার বাসাতে। রাজু সাহেবের এমন কথা শুনে ছলছল চোখে তার দিকে তাকিয়ে থাকলো রেদোয়ান। এতক্ষণ যত কথা বলেছে মেরেছে, এতে রেদোয়ানের যত কষ্ট হয়েছে তার থেকেও বেশি কষ্ট পেল বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা শুনে। রেদোয়ান বলল, চাচা আমি কোথায় যাব, আমার তো আপন কেউ নেই, আর আমি রাস্তাঘাটও চিনি না। রাজু বলল, এই এতিমের বাচ্চা, কাকে চাচা বলিস, আর কে তোর চাচা? তুই কোথায় যাবি, কার কাছে যাবি তা কি আমি জানি? রেদোয়ান বলল, চাচা এমন নির্দয় হবেন না, আপনাদের ছেড়ে কোথাও যাব না আমি। রাজু বলল, তুই যাবি, তোর মরা বাবা মাও যাবে, জানোয়ারের বাচ্চা। এত কিছু করার পরেও তুই কিভাবে ভেবেছিস আমি তোকে আমার বাসায় জায়গা দিব? রেদোয়ান আবারও রাজু সাহেবের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকলো, তাকে যেন বের না করে দেয়। রাজু সাহেব লাথি দিয়ে রেদোয়ানকে সরিয়ে দেয়। রেদোয়ান এবার সাথীর পা জড়িয়ে ধরে, সাথীও ওর বাবার মতো করে। শেষে মোর্শেদা বেগমের পা জড়িয়ে ধরলে তিনিও লাথি মেরে রেদোয়ানকে তাড়িয়ে দেয়। রেদোয়ান বারবার এক এক করে সবার পা জড়িয়ে ধরে তাকে যেন বের না করে দেয়, কিন্তু কেউ রেদোয়ানের কথা শোনে না। যখন দেখতে পারলো রেদোয়ানকে রাজু সাহেব সরাতে পারছে না, তখন তিনি নিচের সিকিউরিটি গার্ড মানে দারোয়ানগুলোকে ফোন করে 9 তলায় আসতে বলল। বুয়ার ব্যাগ গোছানো হলে বাহিরে এসে রেদোয়ানের সামনে দেয়। ঠিক সেই সময় দারোয়ানগুলো আসে। রাজু সাহেব বলে একে বাসার বাহিরে ফেলে দিতে, আর ভেতরে যেন ঢুকতে না পারে। দারোয়ান 3 জন রেদোয়ানকে এমন ভাবে ধরে যে রেদোয়ান একটুও নড়তে পারে না। বারবার শুধু রেদোয়ান বলে, চাচা আমাকে তাড়িয়ে দিবেন না, আপনারা ছাড়া এই শহরে আমার কেউ নেই, আমি কার কাছে যাব, কার কাছে থাকবো? কিন্তু রেদোয়ানের কথা কেউ শুনল না। রেদোয়ানকে রাস্তায় ফেলে দিয়ে গেট লাগিয়ে দিল দারোয়ান।